তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যায় স্যার। জি স্যার। আচ্ছা, আস্তে আস্তে অ্যাড হোক সবাই, তারপরে শুরু করি 5-10 মিনিট পরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি সবাই কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, মোটামুটি। শোনা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি তো অনেকেই স্যার, উপস্থিত হয়েছো। এখন শুরু করতে পারি আমরা নাকি? জি স্যার, শুরু করেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে প্রেজেন্টেশন অন প্রেসার ম্যানোমিটার, বার্ডন গেজ এবং লোড সেল। আমরা আজকে এগুলো বিষয়ে জানবো। আর বিগত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানছি সেগুলো তোমরা বই থেকে মিলাই নিয়ে হয়তোবা আশা করি যে পড়াশোনা করছো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ক্লাসের শেষে কমেন্ট বক্সে করতে পারো। আর শুরুতে একটা কথা বলে রাখি, তোমাদের অনেকেই কমেন্ট বক্সে লিখছে যে ক্লাসের সময়সূচি নিয়ে, যে সময়টা রুটিন অনুযায়ী কেন হয় না। আসলে যেহেতু এটা অনলাইন ক্লাস, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তো আর শুধু তোমাদের একক ক্লাস না, আমাদের তার অন্যান্য অনেক ক্লাস থাকে বা অনেক কাজ থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে রুটিনটা দেওয়া হয়েছে যে এই উদ্দেশ্যে যে তোমরা যাতে সেই রুটিনটাতে ইনশিওর করতে পারো যে তোমাদের ক্লাসগুলো যাতে ঠিকঠাকভাবে হয়। কিন্তু রুটিনের টাইম টু টাইম যেভাবে দেওয়া আছে অনেক সময় ওইভাবে মেনটেন করা যায় না। যেহেতু তোমার অনলাইন ক্লাস, আর তোমরা যেখানে খুশি সেখানে থেকেই অনলাইন ক্লাসটা করতে পারো। আর অনেকে দোহাই দেখাইছে যে নামাজের সময় আমার জানা মতে কেউ ক্লাস নেয় না, কারণ তোমরা যারা নামাজ পড়ো শিক্ষকরাও তো নামাজ পড়েন, নামাজ বাদ দিয়ে তো কেউ ক্লাস নেবে না। আর দুপুর আড়াইটার দিকে কোনো নামাজ থাকার কথা না। ধরো দুপুর আড়াইটা, 12:30 বা বিকেলের যে সময়টা অনেকে সন্ধ্যা পরেও নেয়। শুধু আমাদের ডিপার্টমেন্ট না, অন্যান্য ডিপার্টমেন্টেও নেয়। তোমরা একটু ভালো করে আমাদের অনলাইন গ্রুপটা দেখলেই বুঝতে পারবা। সো যারা কজ দেখাচ্ছ যে ক্লাসের রুটিন অনুসারে ক্লাস নিতে, এটা তাদের ব্যক্তিগত সমস্যা হয়তো বা থাকতে পারে, কিন্তু ওভারঅল এখানে সবার বিষয়টা মাথায় রেখেই করা হয়। সো এটা তোমরা সবার সার্বজনীনভাবে যদি চিন্তা করো সবার জন্য, সবার ভালোটা, তাহলে আমার যেটা মনে হয় যে এখানে কোনো এক্সকিউজ থাকা উচিত নয়। তো যাই হোক, আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ে
চলে যাচ্ছি। সর্বপ্রথমেই আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে চাপ বা প্রেশার সম্পর্কে আমরা যেটা জানি সেগুলোর ডেফিনেশনগুলো এবং এগুলো ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করতে পারি সেটা সম্বন্ধে আমরা আগে জানবো। তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রেশার বলতে আমরা কি বুঝি বা চাপ বলতে আমরা কি বুঝি। তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমরা যদি চাপের সংজ্ঞাগত দিকটা দেখি তাহলে আমরা অনেকেই জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি। কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রযুক্ত হয় তাকে আমরা চাপ হিসাবে জানি এবং এই চাপকে আমরা বলের এককে এবং ক্ষেত্রফলের এককের সাহায্যে প্রকাশ করে থাকি। যেমন চাপকে আমরা কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অথবা পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার এরকম বিভিন্ন এককে প্রকাশ করে থাকি। এখন শুরুতেই আসছি যে একটা ফ্লুইডের ক্ষেত্রে, প্রবাহের ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি বা এই চাপটা কিভাবে মেজারমেন্ট করা হয়ে থাকে। যেহেতু একটা কঠিন বস্তুর ক্ষেত্রে চাপের পরিমাপটা যেভাবে নির্ণয় করা যায় একটা তরল বা গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে আমরা সেভাবে নির্ণয় করতে পারি না। এখানে আমাদেরকে দুইটা মুখ্য জিনিস যেটা বিবেচনা করতে হয় সে একটাকে বলি আমরা অ্যাবসোলিউট প্রেশার আর একটাকে বলি গ্যাস প্রেশার। অ্যাবসোলিউট প্রেশার বা পরম চাপ এটা কি? এটা সাধারণত আমরা পদার্থবিজ্ঞানে চাপের যে অধ্যায় ছিল সেখানে আমরা পড়ে আসছি পরম চাপ, শূন্য চাপ এবং গেজ চাপ। এখানে ঠিক সেই তিনটা জিনিস নিয়েই বলা হচ্ছে। অ্যাবসোলিউট প্রথমে আসি অ্যাবসোলিউট প্রেশারের ক্ষেত্রে। অ্যাবসোলিউট প্রেশারটা হচ্ছে এমন একটা প্রেশার যেটা আমরা সরাসরি শূন্য চাপের এগেনস্টে আমরা বা শূন্য চাপের সাপেক্ষে আমরা এটা পরিমাপ করে থাকি। আর গেজ প্রেশার হচ্ছে যে আমরা চাপ পরিমাপক যে যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা গেজ বলে থাকি। সো কোনো চাপ পরিমাপক যন্ত্র ব্যবহারের মাধ্যমে আমরা সরাসরি যে পার্টটা পেয়ে থাকি কোনো একটা ইয়ে থেকে, কোনো একটা তরল পদার্থের থেকে, সেটাকে আমরা গেজ প্রেশার বলে থাকি। আর ভ্যাকাম প্রেশারটা হচ্ছে কি? ভ্যাকাম প্রেশারটা হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক বা যেটাকে আমরা বায়বীয় চাপ বলি, এই বায়বীয় চাপের থেকে এটা জিরো হয়ে থাকে। আর শূন্য যেটাকে আমরা শূন্য চাপ বলি, এই শূন্য চাপটা কী জিনিস তোমরা হয়তো অনেকে খেয়াল করে দেখবা যে আমরা যখন কন্টেনার বা কোনো জার মুখ বন্ধ অবস্থায় রাখি দেখবা যে বাইরের দেওয়ালটা ভিতরের দিকে চেপে বসে যাইতে চায় বা এরকম একটা প্রবণতা দেখা যায়। আসলে যেহেতু বাইরের যে চাপের যে মাত্রা এবং ভিতরের যে শূন্যতা, এই যে ভিতরের শূন্যগত অবস্থার কারণে এই বাইরের চাপের দরুন দেখা যাবে কি ওই পাত্রের দেয়ালটা ভিতরের দিকে বেঁকে যেতে চায় বা চেপে লেগে যেতে চায়। এই প্রবণতাটা তৈরি হয় কারণ পাত্রের ভিতরে শূন্যতাটার সৃষ্টি হওয়ার কারণে। এই কারণে এটা থেকে আমরা বুঝতে পারি যে শূন্য চাপের অস্তিত্বটা বিরাজমান রয়েছে। আর ভ্যাকুয়াম প্রেশারটা মূলত এই তিনটা প্রেশারের সমন্বয়ে আমরা যদি একটা চার্ট ড্র করি, তোমরা এখানে খেয়াল করে দেখবা যে এখানে রিলেশন বিটুইন প্রেশার, যে বিভিন্ন প্রকার চাপের মধ্যে সম্পর্কগুলো কীরকম হয়। যেমন অ্যাবসোলিউট প্রেশার বা পরম চাপ বলতে আমরা যেটাকে বুঝি, সাধারণত এটাকে আমরা যখন সূত্রের সাহায্যে বের করতে যাই তখন আমরা এটাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং গেজ প্রেশার এই দুইটাকে যোগ করে আমরা যে চাপটা পাই সেটাকে আমরা বলি অ্যাবসোলিউট প্রেশার। আর এই সূত্রটা তোমরা সারা জীবন তোমাদের কাজে লাগবে, এটা খুব ভালো করে মুখস্থ রাখবা এবং ভালোভাবে এটা মনে রাখবা। বিভিন্ন চাকরি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করে যে পরম চাপ বের করার সূত্রটা কী। তো অ্যাবসোলিউট প্রেশার বের করার সূত্রটা হচ্ছে কি? অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গেজ প্রেশার। এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে হলো স্বাভাবিক যে বায়ুচাপ, স্বাভাবিক বায়ুচাপটা মানে বায়ু সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে, এটা আমরা জানি। আমরা নিজেরাই বা পুরো পৃথিবীর প্রতিটা বস্তুকণে বায়ু সমুদ্রে ডুবন্ত অবস্থায় আছি। তার মানে কি আমরা বায়ুচাপ, এই অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা যেখানেই যাই না কেন এটা থাকবে, এটা কাজ করবে। এর পাশাপাশি যে গেজ প্রেশার বলতে আমরা যে জিনিসটাকে বোঝাচ্ছি, এই গেজ প্রেশারটা হচ্ছে যে আমরা যে পরিমাপক যন্ত্রটা ব্যবহার করি সেই চাপ পরিমাপক যন্ত্র ব্যবহারের দরুন আমরা যে পার্টটা পেয়ে থাকি সেই পার্টটা, এই দুইটার যোগফলকে আমরা একত্রিত অ্যাবসোলিউট প্রেশার বলে থাকি। এবার আসছি ভ্যাকাম প্রেশার। ভ্যাকাম প্রেশারটা কী জিনিস? যেহেতু ভ্যাকাম প্রেশার আমি পূর্বেই বলেছি যে এটা স্বাভাবিক বায়ুচাপের থেকে কম হবে। সো ভ্যাকাম প্রেশারটা দেখো এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার মাইনাস অ্যাবসোলিউট প্রেশার, মানে কি যে আমরা বায়ুচাপ, স্বাভাবিক যে বায়ুচাপ থাকে সেটা থেকে যদি আমরা পরম চাপটাকে বাদ দিই তাহলে যেটা পাবো সেটা সাধারণত ভ্যাকাম চাপ হিসাবেই আমরা জেনে থাকি। আর ভ্যাকাম চাপটার ক্ষেত্রে অনেক সময় নেগেটিভ প্রেশারও চলে আসে, কারণ এখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে আমরা যদি 1 ধরি এবং অ্যাবসোলিউট প্রেশারটাকে মেজার করার পর দেখা গেল যে 2 বা 1.5 হলো, সেক্ষেত্রে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি দেখা যাবে কি এখানে অটোমেটিকলি একটা মাইনাস চলে আসে, মানে যেটা দ্বারা বোঝায় যে নেগেটিভ। নেগেটিভ প্রেশার বলতেই আমরা বুঝি যে এটা ভ্যাকাম প্রেশার, মানে স্বাভাবিক বায়ু চাপের থেকেও এখানে অনেক কম পরিমাণে চাপ বিদ্যমান রয়েছে। এখন আমরা আসছি যে আমরা যে এই যে ফ্লুইড বা প্রবাহীর যে চাপ পরিমাপ করবো, এই পরিমাপ করতে গিয়ে আমরা অনেক ধরনের ডিভাইস বা যন্ত্র ব্যবহার করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারটা কী জিনিস? যে ম্যানোমিটার এমন একটা চাপ পরিমাপক যন্ত্র যাতে বিভিন্ন পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো থেকে ফ্লুইডকে
ব্যালেন্সিং করে মানে প্রবাহিত করা হয় এবং এই ফ্লুইডের যে ব্যালেন্সিংয়ের দরুন এর ভিতরে বিদ্যমান যে পারদ স্তম্ভ থাকে এটার ওঠানামাটাকে মেজার করে আমরা চাপ পরিমাপ করতে পারি। সাধারণত ম্যানোমিটারগুলো দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা বলি সিম্পল ম্যানোমিটার আর একটাকে বলি ডিফারেনশিয়াল ম্যানোমিটার। এরপরে আমরা যেটা ইউজ করে থাকি সেটাকে আমরা বলি মেকানিক্যাল গেজ। মেকানিক্যাল গেজটা কি জিনিস? মেকানিক্যাল গেজটা হচ্ছে এমন একটা মেকানিক্যাল ডিভাইস যেটা চাপ পরিমাপের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর মেকানিক্যাল ডিভাইস বা গেজের দরুন আমরা বিভিন্ন যে ফ্লুইড প্রেশার আছে সেটা মেজার করতে পারি, কিন্তু অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারি না। আর মেকানিক্যাল গেজগুলোকেও আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগে ভাগ করে থাকি, যেমন ডায়াফ্রাম প্রেশার গেজ, তারপরে বার্ডেন টিউব প্রেশার গেজ, ডেড ওয়েট প্রেশার গেজ এবং বিলোস প্রেশার গেজ। এখন আমরা আসছি সিম্পল ম্যানোমিটার। যে সিম্পল ম্যানোমিটার বা ম্যানোমিটারটা কি এটা তো আমরা জানলাম, যে ম্যানোমিটারের মধ্যে আবার অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন পিজোমিটার আছে, তারপরে তোমার ইউটিউব ম্যানোমিটার আছে, সিঙ্গেল কলাম ম্যানোমিটার রয়েছে। আমরা এখানে ম্যানোমিটারটা কিভাবে কাজ করে এটার যে কার্য পরিধি বা কার্যের যে অ্যাপ্লিকেশনটা মানে ওয়ার্কিং অ্যাপ্লিকেশনটা দেখবো এবং কিভাবে এটা কাজ করে থাকে বা এটা কিভাবে এটার সাহায্যে আমরা চাপ পরিমাপ করতে পারি একটা প্রবাহীর বা একটা তরলে। এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা একটা পিজোমিটার। পিজোমিটারের ক্ষেত্রে হয় কি, তোমরা এই যে এ চিত্রে যে এ লেখা যে সেকশনটা এটা মনে করো একটা পাইপ সেকশন, বা এখানে একটা তরল প্রবাহিত হচ্ছে, এর ভিতর দিয়ে ধরো পানি হতে পারে, তেল হতে পারে, পেট্রোল হতে পারে, তারপর কেরোসিন হতে পারে, গ্লিসারিন হতে পারে, যে কোনো লিকুইড বা যে কোনো ফ্লুইড এটা প্রবাহিত হচ্ছে। এখন যদি আমরা ওই পাত্রের ওই প্রবাহমান যে পথ, মনে করো এটাকে যদি একটা পাইপের সাথে তুলনা করি, প্রবাহমান পথের একটা ছিদ্রের মাধ্যমে আমরা যদি এই কাঁচ নলটা প্রবেশ করাই, তাহলে দেখা যাবে কি যে এখানে যেহেতু একটা লিকুইড প্রবাহমান রয়েছে, এই প্রবাহের ধরুন কিছু পরিমাণ লিকুইড এই পথে এসে সেটা এরকম উপরে এই কাঁচনল বেয়ে উপরে বের হয়ে আসতে চাবে, কিন্তু এটা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত উঠে যাবে ঠিক যে পরিমাণ প্রেশার থাকবে। এখন এইটার সাপেক্ষে যদি আমরা এটা সেন্টার টু সেন্টার যদি একটা লাইন ড্র করি, দেখো এখানে পাইপের সেন্টারটা এ, আর এখানে আমরা যে টিউবটা ইউজ করছি সেইটার সেন্টারটাকে আমরা এই রেড ডটেড হিসেবে দেখাইছি, এই লাল বিন্দুটা। এর সাপেক্ষে যদি আমরা একটা রেফারেন্স লাইন টানি, তো এখান থেকে শুরু করে যে স্তম্ভটা তৈরি হবে এখানে, এটাকে যদি আমরা এইচ হিসেবে ধরি, তাহলে আমরা এখানে এই পাইপের ভিতরে কী পরিমাণ চাপ বিদ্যমান রয়েছে এটা খুব ইজিলি আমরা বলে দিতে পারি। সেটা কীরকমভাবে, এই এ বলতে এখানে এ বিন্দুর চাপটাকে বোঝানো হচ্ছে যে পি আর অ্যাট এ, মানে প্রেশার অ্যাট এ, মানে এ বিন্দুতে কী পরিমাণ চাপ আছে এটাকে আমরা যদি পি দ্বারা লিখি তাহলে সূত্রের সাথে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এইচ রো জি বা রো জি এইচ। এখানে এইচটা হচ্ছে কি এই তরল স্তম্ভের উচ্চতা, আর রোটা হচ্ছে যে এই যে পাইপ সেকশন, এতে যে পাইপ সেকশনটা আছে এর ভিতরে প্রবাহমান যে লিকুইডটা রয়েছে বা যে ফ্লুইডটা রয়েছে তার ঘনত্ব, আর জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তার মানে উক্ত তরল পদার্থের ঘনত্বকে অভিকর্ষীয় ত্বরণ দ্বারা এবং উক্ত তরল স্তম্ভের উচ্চতা দ্বারা যদি আমরা গুণন করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ওই বিন্দুর চাপের পরিমাণ। এবার আসি আমরা ইউটিউব ম্যানোমিটার। এটাও এক ধরনের ম্যানোমিটার। পিজোমিটারের ক্ষেত্রে আমরা দেখলাম এটা খুব সিম্পল, একটা এল আকৃতি কাঁচ নলকে আমরা জাস্ট একটা পাইপ সেকশনে স্থাপন করছিলাম, কিন্তু ইউটিউব ম্যানোমিটারের ক্ষেত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিছুটা ব্যতিক্রম। এটা সরাসরি এল আকৃতি না, অনেকটা ইউ এর মতো করে এটা এরকমভাবে চিত্রের মতো করে দেখানো হয়। এটার এক প্রান্ত উন্মুক্ত থাকে বাতাসের দরুন। এখানে যদি তোমরা খেয়াল করে দেখো যে এইখানে আমরা কিভাবে চাপ পরিমাপ করব, এখানেও ঠিক সেম জিনিসটা, যে আমরা যদি এইভাবে চিত্র অনুযায়ী যদি এই এ পয়েন্টটা থেকে যদি এই ডটেড পর্যন্ত একটা রেফারেন্স লাইন টানি, তাহলে তোমরা খেয়াল করে দেখবে এখানে এ এ একটা সেকশন, এই এ এ সেকশনটাকে আমরা ডেটাম লাইন বলি। ডেটাম লাইনটা কি জিনিস? ডেটাম লাইনটা হচ্ছে সেই রেফারেন্স লাইন যেখান থেকে উভয় পাশের চাপটাকে আমরা সমান ধরি। তোমরা যদি খেয়াল করে দেখো তোমরা দেখতে পারবা যে এখানে এ এ যে ডেটাম লাইনটা আছে এর নিচের পোর্শন, এই যে 2 এবং 3 যে উচ্চতা এবং যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু সব দিকেই সেম। সো আমরা এই অংশের চাপটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এর লেফট সাইডের যে চাপটা হবে এবং রাইট সাইডের চাপটা একই হবে। একটাকে যদি আমরা প্লাস ধরি আর একটাকে যদি মাইনাস ধরি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে মানে এটা ক্যালকুলেশন করলে এটা জিরো ভ্যালু শো করবে। সো এই অংশটা আমরা ক্যালকুলেশনের বাইরে রাখতে পারি ডেটামের পরের অংশটুকু। কিন্তু এইদিকে যদি আমরা কম্পেয়ার করে দেখি, এখানে এইচ ওয়ান বলতে আমরা যে হাইটটা পাচ্ছি এখানে সেই তরলের হাইটটা, আর এখানে যেহেতু এটা ইউটিউব ম্যানোমিটার, এখানে এই লাল অংশটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পারদ। এই পারদের উচ্চতার স্তম্ভটা H2 আকারে দেখানো আছে, আর এখানে আমরা
আচ্ছা, তোমাদের ভিতরে কেউ যদি মাইক্রোফোন অন করে থাকো, সেই মাইক্রোফোনটা দয়া করে বন্ধ করে দাও, মিউট করে রাখো। পরবর্তীতে প্রশ্ন করার সময় তোমরা মাইক্রোফোনটা অন করতে পারবা। মাইক্রোফোনটা বন্ধ রাখো, তোমাদের ভিতরে যারা মাইক্রোফোন অন রাখছো মাইক্রোফোনটা একটু বন্ধ রাখো। ফয়সাল খান, তোমার মাইক্রোফোনটা অন রয়েছে, তুমি একটু দয়া করে তোমার মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, যেটা বলছিলাম, সবাই একটু খেয়াল করে দেখো যে এখানে যে পারদস্তম্ভের উচ্চতাটা, এই এইচ2টা হচ্ছে পারদস্তম্ভের উচ্চতা, আর এইচ1টা হচ্ছে ওই লিকুইডের উচ্চতা। এই দুইটা কিন্তু সমান না, যেহেতু দুই ক্ষেত্রে আমার প্রবাহমানতা ভিন্ন, এবং এক্ষেত্রে পারদস্তম্ভের উচ্চতা যে চাপ শো করবে, এখানে যে লিকুইডটা রয়েছে বা যে ফ্লুইডটা রয়েছে, এর দরুন যে চাপ, এই দুইটা চাপের মান কিন্তু ভিন্ন হবে। আর কিন্তু অথচ এই দুইটা চাপের তারতম্যটাই কিন্তু এখানে মূলত এই এ বিন্দুতে যে বিদ্যমান চাপ সেটাকে নির্দেশ করে। এই জন্য আমরা এখানে বাম পাশে যদি খেয়াল করে দেখি, ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে এইচ1টাকে আমরা ধরে নিয়েছি কি, যে হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য ডেটাম লাইন। এই ডেটাম লাইন বলতে আমরা এ লাইনটাকে বোঝাচ্ছি। আমি শুরুতেই বলছি যে ডেটাম লাইন বলতে আমরা এমন একটা কাল্পনিক রেখাকে ধরে নিচ্ছি যে লাইন থেকে আমরা এই প্রেশারটাকে মেজার করা শুরু করব। কারণ কি, আমরা এই লাইনটা তো এখানেও ধরতে পারতাম, এই ডেটাম লাইনটা থেকে তো নিচেও ধরতে পারতাম। এখানে না ধরার কারণটা হচ্ছে যে এই যে অংশটুকু, এ পোর্শনের নিচের অংশটুকু, এটা কিন্তু উভয় পাশেই সেম, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ। এই কারণেই আমরা এটাকে ক্যালকুলেশনের বাইরে রাখছি এবং ডেটামটাকে এই জায়গায় ধরছে। নাহলে কিন্তু ডেটাম আমরা এখানেও ধরতে পারতাম। যেহেতু এখানে আমরা যদি ধরি, এখানে ধরলেও কোনো সমস্যা ছিল না, এই অংশটুকু ক্যালকুলেশনে আসতো, কিন্তু উভয় অংশটুকু পজিটিভ নেগেটিভ ভ্যালু যেহেতু এক, পজিটিভ নেগেটিভের ধরুন এটা কি হয়ে যেত, কাটাকাটি হয়ে যেত। কারণ এখানে যদি আমরা ডেটাম ধরতাম, এখান থেকে এই এ পোর্শন পর্যন্ত যে হাইট দুই দুই নম্বরের বা 0.2 পর্যন্ত এবং 0.3 পর্যন্ত যে হাইট, উভয়টা এক। এই কারণে আমরা ডেটামটা এখানে ধরছি এবং এখানে ডেটামের উপর থেকে আমরা ক্যালকুলেশন করছি। এরপরে আসি আমরা ρ1, ডেনসিটি অফ লিকুইড। ρ1 বলতে আমরা 1 নম্বর বিন্দুতে যে প্রবাহিত যে লিকুইডটা রয়েছে, এইটার আমরা ডেনসিটিটাকে ধরছি, মানে ঘনত্বটাকে ধরছি। আর ρ2 বলতে আমরা 2 নম্বর যে লাইনটা আছে, এখানে যে বিদ্যমান যে তরলটা বা পারদের কথা বলছি আমরা এক্ষেত্রে, এর যে ইয়েটা আছে, ঘনত্বটা আছে, সেটা আমরা ρ2 হিসাবে কাউন্ট করছি। এখন আমরা আসি যে এই যে প্রেশার এম, এই এ যে প্রেশারটা এই ডেটাম লাইনের উপরে লেফট সাইড কলামের জন্য আমরা যদি ধরি পি প্লাস ρ1 জি1 এইচ1। আমরা যদি বাম পোর্শনের জন্য ধরি, এটা বাম সাইডের জন্য, আমরা বাম সাইডের জন্য ধরলে আমরা দেখতে পারি কি, যে এই বিন্দুতে তো একটা চাপ আছেই, প্লাস পি1 জি1, মানে ρ1 জি1 এইচ1। এটা হচ্ছে এই হাইটের জন্য। আর এই পি1টা আমরা বের করব, এই জন্য এখানে আমরা পিটা ধরছি, যে এই বিন্দুর চাপ প্লাস এইটা। এখন আমরা আসি রাইট সাইডে। রাইট সাইডে কিন্তু আমাদের এই প্রান্তটা ওপেন, এটা কিন্তু মুক্ত, শুধু আমাদের হাইটটা আছে কি এইচ2। এই এইচ2-র সাথে আমরা যদি এখানকার যে তরলটা আছে, সেটা পারদ হতে পারে, গ্লিসাইন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তা আমরা এক্ষেত্রে পারদ ধরে নিয়েছি। যে এইটাকে যদি আমরা এর আপেক্ষিক গুরুত্ব দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা এই প্রান্তে চাপ পাবো। তোমরা দেখো যে প্রেশার অফ দ্য লেফট সাইড কলামের জন্য আমরা এটা পাইলাম, এবং রাইট সাইড কলামের জন্য আমরা এটা পাবো। হেন্স দ্য ইকুয়েটিং দ্য টু ইকুয়েশন প্রেশার। আমরা যদি এখন এই দুইটা ইকুয়েশনকে একত্রীকরণ করি, তাহলে আমরা এই লাইনটা পাই। আমরা যদি পিটাকে এই পাশে রাখি, তার এই ভ্যালুটাকে এই পাশে আসলে দাঁড়ায় কি, যে এই প্রান্তের যে চাপ আর এই প্রান্তের চাপ, এই দুইটা, এটা থেকে এটাকে বাদ দিলে যে ভ্যালুটা থাকে, সেটাই হচ্ছে এই বিন্দুর চাপ। সো এইভাবে আমরা এই সূত্রগুলো এসে থাকে। এখানে অঙ্ক করতে তোমাদের কিভাবে এই সূত্রটা আসলো, এটা বোঝার জন্যই মূলত এটা দেখানো। অঙ্ক করতে গেলে যাতে তোমাদের পরবর্তীতে খুব ইজিলি তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারো। আর ম্যানোমিটারের অঙ্ক, ইউটিউব ম্যানোমিটারের অঙ্ক, এটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ডুয়েট এডমিশন, বিভিন্ন জায়গায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সো আশা করি তোমরা এটা এখন ইজিলি সলভ করতে পারবা। এরপরে আসি আমরা সিঙ্গেল কলাম ম্যানোমিটার। সিঙ্গেল কলাম ম্যানোমিটারের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু সিঙ্গেল কলাম, এটাও সিঙ্গেল কলাম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ভার্টিক্যাল সিঙ্গেল কলাম ম্যানোমিটার, এটা হলো ইনক্লাইন্ড সিঙ্গেল কলাম ম্যানোমিটার। ভার্টিক্যালের ক্ষেত্রে দেখো এটা স্ট্রেটলি, এখানে কোনো কোণ নাই, আর এখানে একটা এক্সট্রা রিজার্ভার রাখা আছে। কিন্তু ইনক্লাইন্ডের ক্ষেত্রে হচ্ছে কি, রিজার্ভারটা সেম থাকবে, কিন্তু যে ম্যানোমিটারের যে টিউবটা, এই টিউবটাকে আনত বা একটা নির্দিষ্ট কোণে বাঁকানো থাকে। কারণ এক জাতীয় ম্যানোমিটার দ্বারা সব ক্ষেত্রে সব জায়গায় তরলের চাপ পরিমাপ করা সম্ভব হয় না, এই কারণেই এই বৈচিত্র্যটা
সো আমরা যদি একটা সিঙ্গেল পয়েন্ট ম্যানোমিটার নেই সেক্ষেত্রে আমরা চাপ পরিমাপের সূত্রটাকে ইজিলি বের করতে পারি। এটা ডাইরেক্ট আমি সূত্রটাকে দেখাইছি, তোমাদের বই ইকুয়েশনটা কীভাবে আসছে সেটা বিস্তারিত আছে তোমাদের হাইড্রোলিক্স বইয়ে, তোমরা সেখানেও দেখে নিবা, আমি এখানেও দেখাবো ইনশাল্লাহ। এখানে মূলত এই যে এ, এখানে এই যে ক্যাপিটাল এ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, এই নলটা যেটা দেখতে পাচ্ছ এই নলটার ভলিউমটা, যে এই নলটার ভলিউমটা কতটুকু বা এই টিউবটার ভলিউমটা কতটুকু, এটা হচ্ছে সেই ছোট এ দ্বারা বা স্মল এ দ্বারা প্রকাশ করতেছে। আর ক্যাপিটাল এটা হচ্ছে এই রিজার্ভারের মানে আয়তন, সরি ক্ষেত্রফলটা, এটা হচ্ছে টিউবের ক্ষেত্রফল, ছোট এটা হচ্ছে টিউবের ক্ষেত্রফল, আর বড় এটা হচ্ছে এই রিজার্ভারের ক্ষেত্রফল। আর H2টা হচ্ছে এই মুক্ত প্রান্তের উচ্চতা এবং H1টা হচ্ছে প্রথম প্রান্তের উচ্চতা। এখানে জাস্ট প্রক্রিয়াটা সেম, ওইভাবেই যেটা ক্যালকুলেশন করে আসছে ওইভাবেই দেখানো আছে। আর এখানে ইনক্লাইন্ডের ক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু কাঁচনলটা একটা নির্দিষ্ট কোণে সেট মানে বাঁকানো আছে, এই জন্য এই কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছি। এবং এটা সাপেক্ষে যদি আমরা সূত্রটা বসাই, সূত্রটা এরকম আসে সাইন থিটা রো জি মাইনাস H1 রো ওয়ান জি। এটা কীভাবে আসে তোমরা খেয়াল করে দেখো, এখানে সেই ইকুয়েশনটা দেখানো আছে। প্রথমটার ক্ষেত্রে ছিল কি এরকম স্ট্রেট ছিল, আর আমরা শুরুতেই ধরে নিয়েছি যে এটা ছোট মানে যে এটা বা স্মল এটা, এটা হচ্ছে এই টিউবের ক্ষেত্রফল, আর ক্যাপিটাল এ বা বড় এটা হচ্ছে এই রিজার্ভারের ক্ষেত্রফল। এখানে মূলত আমরা যে ক্যালকুলেশনটা সেখানের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম, এখানেই যে এই রিজার্ভারের ক্যালকুলেশনের রেশিওটাকে আমাদেরকে আগে হিসাব করে বের করে নিতে হয়। সো এই রিজার্ভার ক্যালকুলেশন হিসাবটা আমরা বের করে নেওয়ার পর আমাদের ইকুয়েশনটা এরকমভাবে আসে। তোমাদের বইয়ে এটা খুব সুন্দরভাবে আরও ডিটেলস দেখানো আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। আর পরবর্তীতে যখন তোমাদেরকে সরাসরি হাইড্রোলিক্স ল্যাবে নিয়ে যাওয়া হবে ব্যবহারিকের সময়, তখন তোমরা গিয়ে এই টিউবগুলো ম্যানোমিটারগুলোকে সরাসরি সচক্ষে দেখতে পারবা, তখন তোমাদের অনেকটা জিনিস ক্লিয়ার করা সম্ভব হবে। আর এখন চিত্রের মাধ্যমে যতটুকু তোমরা ক্লিয়ার হতে পারছো, যখন বাস্তবে সশরীরে চোখে দেখবা তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবা। এর বাইরেও তোমরা যদি আরও ডিটেলস বা আরও ভালোভাবে যদি এটাকে বুঝতে যাও, ইউটিউবে তোমরা সিম্পল ম্যানোমিটার বা ভার্টিক্যাল সিঙ্গেল কলাম ম্যানোমিটার লিখে তোমরা সার্চ দিও, অনেক টিউটোরিয়াল ভিডিও পাবা, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। আর ইনক্লাইন ম্যানোমিটারের ক্ষেত্রে দেখো, আমরা এখানে যেহেতু শুরুতেই বলছিলাম যে এখানে একটা এক্সট্রা কোণ হিসেবে আমরা এটা বিবেচনা করে নিছি, যেহেতু এক্ষেত্রে শুরুর ক্ষেত্রে আমরা এটা H2টা ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু ইনক্লাইন্ডের ক্ষেত্রে H2টা যেহেতু এই হাইটটা, আমরা এই লেনটার সাপেক্ষে এই কেনটা দ্বারা আমরা সাইনের সূত্র দ্বারা বের করতে পারি, যেহেতু সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে H ইকুয়াল টু এল, H2 ইকুয়াল টু এল। এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা বের করে নিতে পারি। এই সাইন থিটার ভ্যালুটাই আমরা ইকুয়েশনে বসাই, পরবর্তীতে ক্যালকুলেশন করে থাকি অঙ্কের ক্ষেত্রে। এবার আসি যে ভার্টিক্যাল সিঙ্গেল ম্যানোমিটারের ক্ষেত্রে আমরা এটাকে মডিফাইড ইউটিউব ম্যানোমিটার বলতে পারি। এটাতে একটা রিজার্ভার থাকে, মানে এই দুইটার মধ্যে কী কী সাধারণত যে পার্থক্যগুলো বিরাজমান সেটা দেখানো হয়েছে। এখানে একটা রিজার্ভার থাকে এবং চেঞ্জ ইন লিকুইড লেভেল ইজ ভেরি স্মল ইন দ্য রিজার্ভার। এখানে দেখা যায় যে ক্রমাগত যদি লিকুইড লেভেলের ওঠানামা চলে সেটা কিন্তু খুব স্বল্প পরিমাণে এই রিজার্ভারের আমরা ধরতে পারি, এবং সূক্ষ্ম পর্যায়ে নিয়ে আমরা এটাকে পরিমাপ করতে পারি, সূক্ষ্ম পর্যায়টাও। আর ইনক্লাইন্ডের ক্ষেত্রে করা হয় কি, যদি সেটা আরও বেশি সেন্সিটিভিটির পর্যায়ে প্রয়োজন পড়ে, মানে আরও সূক্ষ্মভাবে চাপ নির্ণয়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এবং এক্ষেত্রে হয় কি যে ডিস্টেন্স মুভ বাই দ্য হেভি লিকুইড ইন দ্য রাইট লিম্ব উইল বি মোর। এখানে আমরা দেখা যায় কি যে এই যে প্রবাহমানতার দরুন যে দুইটা লিকুইডের চাপের যে তারতম্যটা, এটা হেভি লিকুইডের ক্ষেত্রে আমরা লাইটের যে ইয়েটা থাকে সেখান থেকেও আমরা মেজার করতে পারি। এবার আসি ইউটিউব ডিফারেন্ট ম্যানোমিটার। ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা কীরকম, এতক্ষণ আমরা যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের পাইপ ছিল একটা, পাইপ সেকশন ছিল একটা সেকশনই আমরা মূলত এই ইউটিউব ম্যানোমিটারটাকে সেট করছিলাম, এবং আর একটা প্রান্ত সরাসরি উন্মুক্ত ছিল বাতাসে। কিন্তু ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে হয় কি, দুইটা পাইপ সেকশনের তাপের তুলনা বা চাপের তুলনা যদি আমরা করতে যাই একই সাথে, সেক্ষেত্রে আমরা এই ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা ব্যবহার করি। এখানে এ এবং বি কিন্তু দুইটা পাইপ সেকশনকে বোঝানো হয়েছে। এখানে এ একটা পাইপ সেকশন যার ভিতর দিয়ে একটা লিকুইড প্রবাহিত হচ্ছে, এবং বি একটা পাইপ সেকশন এর ভিতর দিয়েও একটা লিকুইড প্রবাহিত হচ্ছে। এবং সেক্ষেত্রে এতে যদি ধরো এ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, বি দিয়ে তেল প্রবাহিত হচ্ছে, বা সমজাতীয় লিকুইডও প্রবাহিত হতে পারে, বা বিভিন্ন জাতীয় লিকুইডে বা ভিন্ন জাতীয় লিকুইডও প্রবাহিত হতে পারে। তো এটাকে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি, যেখানে টু পাইপস আর ডিফারেন্ট লেভেল, এবং এখানে এ বি অ্যাট দ্য সেম লেভেল। এখানে
দুইটা পাইপ দুই রকম উচ্চতায় রয়েছে এবং দুই রকম লেভেলে বিদ্যমান। এখানে এরকম পর্যায়ে আমরা চাপটা পরিমাপ করতে পারি এই ইউটিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সাহায্যে। আবার আমরা যে পরবর্তী চিত্র যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ এবং বি যে পাইপটা, সেটা কিন্তু একই লেভেলে রয়েছে এবং সমান লেভেলে থাকার জন্য আমরা এটা দিয়ে চাপ পরিমাপ করতে পারি। এক্ষেত্রে আমরা আগের যে প্রসিডিউরটা ছিল প্রেশার ক্যালকুলেশনের, সেই প্রসিডিউরটা কিন্তু সেম। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা একই লেভেলে বিদ্যমান দুইটা পাইপের ভিতরে আমরা একটা ইউটিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটার স্থাপন করছি। এখানে আমরা ক্যালকুলেশনের জন্য আমরা লেফট সাইড এবং রাইট সাইড মানে লেফট লিম্ব এবং রাইট লিম্বকে আমরা আলাদা করে ভাগ করে নিয়েছি। যেমন 1 নম্বর ইকুয়েশনে যদি বাম সাইডেরটার জন্য আমরা খেয়াল করি লেফট লিম্বের জন্য, তাহলে এটা আমরা এ পয়েন্ট ধরছি। এই জন্য এইচ এ মানে এখানে একটা নির্দিষ্ট প্রেশার আছে, ওইটার ধরুন এই চাপজনিত উচ্চটাকে আমরা এইচ এ ধরেছি। এরপরে হচ্ছে H1, এখান থেকে H1 আসবে বা H1 প্লাস এইচ ইন্টু এস। এই এসটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তরলের, এই এসকে ভাঙলে আমরা রো জি পাই। এস সমান সমান রো জি, যেটা পূর্ববর্তী চ্যাপ্টারের সূত্রে তোমরা দেখতে পাচ্ছ। আর রাইট লিম্পের জন্য আমরা এইচ বি প্লাস H1 S1। এই H1টা হচ্ছে যে এইটার হাইট, এই হাইটটা এখানেও যায় এখানেও তাই, কিন্তু এখানে যে তরলটা রয়েছে বিতে যে তরল রয়েছে এবং এতে যে তরল রয়েছে দুইটা দুই রকম হলে অবশ্যই আমাকে এই ক্যালকুলেশনটা দুই রকম আসবে। হাইটটা ঠিক থাকলেও চাপ কিন্তু একই থাকবে না, কারণ এখানে যদি পানি থাকে আর এখানে যদি তেল থাকে, একই উচ্চতার পানির যে চাপ একই উচ্চতার তেলের চাপ তো একই হবে না। এই কারণে এখানে উচ্চতাটা ঠিক আছে, কিন্তু এখানে এস এবং S1 হিসাবে যেটা ইউজ করা হয়েছে 2 নম্বরের জন্য বা রাইট লিম্পের জন্য, এখানে এই দুইটার ভ্যালু চেঞ্জ হবে। কারণ এখানে এই এসটা মানে হচ্ছে যে এই লিকুইডটার ভ্যালু, আর এখানে এই এসটা মানে হচ্ছে যে এই বি পোর্শনে যে লিকুইডটা প্রবাহিত হচ্ছে সেইটার ভ্যালু। এখন এই দুইটাকে আমরা যদি ডেটা লাইনের উপর থেকে ইকুয়াল করি সেম প্রেশার ধরে রাইট সাইড এবং লেফট সাইডকে, তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম। ফাইনালি আমরা যদি এ এবং বি এর চাপের পার্থক্য কত, তাহলে এইচ এ মাইনাস এইচ বি, এই ইকুয়েশনটাকে এইভাবে সাজাই নিলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এইচ ইন্টু S1 মাইনাস S2। তার মানে এই হাইটটা যদি আমরা জানি এবং এইটার ভ্যালুগুলোকে যদি আমরা বসাতে পারি, তাহলে এই অনুযায়ী আমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারি। এখন আসি, যদি দুইটা দুই রকম লেভেলে থাকে সেক্ষেত্রে আমরা কি করব। যে এখানে ইউটিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটার আমরা ইউজ করেছি, কিন্তু পাইপ দুইটা আছে দুই রকম লেভেলে। তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু পাইপ দুইটা একই লেভেলে ছিল, একই উচ্চতা ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা একই না। এর এটা যে অবস্থানে রয়েছে বিটা তার থেকে কিছুটা নিচু অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ঠিক সেম ইকুয়েশনটা ওইভাবেই ক্যালকুলেশন আসবে। যেহেতু প্রথম ক্ষেত্রে উচ্চতাটা একই ছিল, এই কারণে আমরা এইচটাকে কমন নিতে পেরেছি। এখানে দেখো এইচটাকে কমন নিতে পেরেছি আমরা প্রথম ক্ষেত্রে আমরা এইচটাকে কমন নিয়ে এখানে জাস্ট S1 মাইনাস S2 করতে পারছি, কারণ কি এখানে উভয় ক্ষেত্রে উচ্চতাটা সেম। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এই উচ্চতাটা সেম না। এই জন্য আমরা এই উচ্চতাটাকে দেখো এর সাপেক্ষে যে উচ্চতা সেটাকে আমরা H A এবং H1 S1 ধরে নিয়েছি, এবং বির সাপেক্ষে যেটা এটা HB H2 হিসেবে আমরা কাউন্ট করে নিয়েছি। এবং এই ভ্যালুগুলোকে আমরা জাস্ট বসাই দিয়ে তারপর কি করব, প্রেশারটাকে ব্যালেন্স করব ডেটা লাইনের উপর থেকে। এটাকে আমরা ব্যালেন্স করলে এইরকম একটা ইকুয়েশন পাই। এর বাইরেও আর একটা আছে যেটা ম্যানোমিটার, যেটাকে আমরা ইনভার্টেড ইউটিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলি। এটা দেখো অনেকটা ডিফারেনশিয়াল ম্যানোমিটারই, কিন্তু এতক্ষণ আমরা যেভাবে দেখছি এটা জাস্ট উল্টানোর মতো। এক্ষেত্রেও সেম। এক্ষেত্রে যেমন আমরা এক্ষেত্রে প্রেশারটা এ থেকে হিসাব করে নিচ থেকে এই বরাবর এসে আমরা এই বরাবর উঠছি বি পর্যন্ত বিতে। আর এক্ষেত্রে হবে উল্টা, যে আমরা এখান থেকে প্রেশারটা হিসাব করে এই পোর্শনটুকু বাদ দেবো, যে উপরের এক্স এক্স যে ডেটা লাইন এর উপরের পোর্শনটুকু বাদ দিয়ে নিচের অংশটুকু ক্যালকুলেশন করব। সো এখানে H A মাইনাস H1 এবং S1, এবং রাইট লিম্পের জন্য আমরা যদি ইকুয়েশনটা সাজাই HB মাইনাস H2 S2 এবং HS। এই এসগুলো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এবং এসগুলো আমি বারবার বলছি এস সমান সমান রো জি, এই এস এর ভিতরেই কিন্তু রো এবং জির মান রয়েছে। তারপর আমরা এই ইকুয়েশনটা পাই। এখন আসি সি টাইপ বার্ডেন টিউব। বার্ডেন টিউবটা কি? বার্ডেন টিউবটা এক ধরনের মেকানিক্যাল গেজ, এটা ব্যবহার করেও আমরা সরাসরি তরলের চাপ পরিমাপ করতে পারি। তোমরা খেয়াল করলে দেখতে পারবে এখানে একটা ফ্রেম রয়েছে, এখানে একটা ঘড়ি কাটার মতো ডায়াল রয়েছে। এখানে এই ডায়ালে বিভিন্ন প্রেশারের ভ্যালুটাকে শো করে, এই পিনিয়নটার সাহায্যে এই ডায়ালটা ওঠানামা করে। আর এখানে এই যে মুভমেন্ট যে সেক্টর, এই মুভমেন্ট সেক্টরটা মুভমেন্ট করার জন্য এখানে একটা স্প্রিং টাইপ জিনিস দেখানো থাকে। যখন কোনো তরল প্রবাহিত হয় কোনো একটা পাইপ সেকশনের ভিতর দিয়ে, তখন এখানে এটা সেট করা হয়। এই স্প্রিংটাতে প্রবাহের জন্য ওই তরলটা চাপ প্রদান করলে তখন এই ডায়ালের যে কাঁটাটা আছে এটা ওঠানামা করে এবং বিভিন্ন দিকে সেটা সরে যায়, গিয়ে সেই তরলের যে বিদ্যমান প্রেশার সেই প্রেশারটাকে সেটা
সরাসরি মানে পরিমাপ করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পাইরাল টাইপ বার্ডন টিউব, এখানে একটা স্পাইরাল টাইপ বার্ডন টিউব দেখানো আছে। এটা অনেকটা স্প্রিং এর মতোই ছড়ানো। এটাও এক ধরনের বিশেষ ধরনের মেকানিক্যাল গেজ, এবং এইটাকেও আমরা তরলের চাপ পরিমাপের জন্য ব্যবহার করে থাকি। এবং এটা গঠন থেকেও তোমরা বুঝতে পারছো যে এখানে এখানে যে চিত্রের দিকে তোমরা খেয়াল করে দেখো, এখানে দেখতে পারবা যে এখানেও অনেকটা ঘড়ির ডায়ালের মতোই করানো রয়েছে। এখানে একটা কাটা সিস্টেম রয়েছে, এখানে একটা পিনিয়ম রয়েছে। এখন যে তরল পদার্থের আমরা চাপ পরিমাপ করব সেটার জন্য সেটার মুখে বা প্রবাহ মুখে আমরা এটা সেট করব। সেট করার জন্য হবে কি, এই পথে তরল প্রবেশ করবে, করে এখানে এসে যখন এই পথে এসে এখানে ধাক্কা দেবে, দেওয়ার ফলে স্পাইরাল বা যেহেতু এটা স্প্রিং টাইপ, এ কী করবে, প্রসারিত হতে চাবে, এবং এর দরুন এই যে ডায়ালের যে কাঁটাটা রয়েছে এটা তার স্থান থেকে সরে যাবে, এবং কতটুকু সরে যাবে সেটাকে মেজার করলে আমরা উক্ত তরলের যে চাপ সেই চাপটাকে ইজিলি পরিমাপ করতে পারি। এবং এটা স্পাইরাল টাইপ যে বার্ডন টিউব, সেটা চিত্রটা এখানে দেখানো রয়েছে, তোমাদের বইয়েও রয়েছে, এটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। পরীক্ষা অনেক সময় আসে যে একটা স্পাইরাল টাইপ বার্ডন টিউবের চিত্র সহ এর কার্যগুলি বর্ণনা করে, তখন তোমরা এই চিত্রটা দিয়ে কীভাবে কাজ করে সে কথাটা লিখে দিলেই হবে। এরপরে আসি হেলিক্যাল টাইপ বার্ডেন টিউব। হেলিক্যাল টাইপ বার্ডেন টিউবটা কী জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এইটার এই প্রান্তটা ফিক্সড রয়েছে, আর এখানে অনেকটা এরকম মানে কয়েলের মতো প্যাঁচানো করে হেলিক্যাল টাইপ করা রয়েছে। আর যে ফ্লুইডটার আমরা প্রেশার মাপবো সেই ফ্লুইডটার প্রবাহ পথে আমরা এটাকে সেট করব। এই পথে ওই ফ্লুইডটা প্রবেশ করলে সেটা যখন সেই প্রান্তে চাপ প্রদান করবে, তখন এর দরুন যে ডায়ালটা রয়েছে, এই ডায়ালের যে ইন্ডিকেটরটা, এই কাঁটাটা, এটা তখন তার নির্দিষ্ট স্থান থেকে সরে যাবে, এবং কতটুকু সরে গেল সেইটা মেজার করার মাধ্যমে আমরা এর প্রেশারটাকে ইজিলি বের করতে পারি। রেঞ্জ অফ ডিফারেন্ট টাইপ বার্ডেন টিউব, যেই যে বার্ডেন টিউবগুলো আমরা ব্যবহার করলাম, এগুলো রেঞ্জ বা এটার পরিসীমা, যে কোন সীমার মধ্যে থাকলে আমি এই বার্ডেন টিউবগুলোকে ব্যবহার করতে পারবো, এবং কোন সীমার মধ্যে থাকলে আমি এগুলো ব্যবহার করতে পারবো না, বা সর্বোচ্চ কোন সীমা পর্যন্ত আমি এগুলো দ্বারা চাপ পরিমাপ করতে পারবো। যেমন সি টাইপ বার্ডেন টিউবের যে এলিমেন্টগুলো, এটাকে সাধারণত আমরা 0 থেকে 700 মেগাপ্যাসকেল ইভেন হায়ার, আমরা এই সি টাইপ বার্ডেন টিউবের সাহায্যে আমরা কী করতে পারি, যে 0 থেকে 700 মেগাপ্যাসকেল পর্যন্ত অথবা এর থেকে উচ্চ চাপ পরিমাপের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আবার স্পাইরাল টাইপ বার্ডেন টিউবের ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা 0 থেকে 30 মেগাপ্যাসকেল যে চাপ, শুধুমাত্র সেইটা পরিমাপ করতেই আমরা এটা ব্যবহার করতে পারি। আর হেলিক্যালটা আমরা ব্যবহার করতে পারি 1.5 মেগাপ্যাসকেল থেকে 550 মেগাপ্যাসকেল পর্যন্ত। তার মানে আমরা যদি এই তিনটা বার্ডেন টিউবকে বিশ্লেষণ করি, এখানে সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন হচ্ছে স্পাইরাল টিউব টাইপ, বা স্পাইরাল টাইপটির সাহায্যে আমরা খুব অল্প চাপ পরিমাপ করতে পারি, যেটা 0 থেকে 30 মেগাপ্যাক্সেল। আর সবচেয়ে বেশি চাপ পরিমাপ করতে পারি আমরা সি টাইপ বার্ডন টিউব এলিমেন্টসের সাহায্যে। আর হেলিক্যাল টাইপ বার্ডন টিউব এলিমেন্টসের সাহায্যে আমরা 1.5 থেকে 550 মেগাপ্যাক্সেল পর্যন্ত চাপ পরিমাপ করতে পারি। এখন আসি লোড সেল। লোড সেল জিনিসটা কি, লোড সেলগুলোটা হচ্ছে যে তোমার বিভিন্ন যে এই চাপ পরিমাপক যে যন্ত্রের ভিতরের যে যন্ত্রাংশগুলো, এটা কিভাবে কাজ করে থাকে, এটা ডিজিটাল ইকুইপমেন্টগুলোর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। এটা তোমাদের বইয়ে নাই হয়তোবা, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে দিয়েছি। তোমরা এটা যদি তেমন একটা যদি দিয়ে না লাগে, মানে তোমাদের বইয়ের সাথে যদি এটা খুঁজে না পাও, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে দেওয়া। এখানে একটা স্ট্রেন গেজ থাকে, একটা সেন্সার থাকে, এবং ওখানে একটা ছোট সার্কিট থাকে, সেটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্যই এটা মূলত দেখানো। যখন এখানে একটা স্টোন বিট সার্কিট ইয়ে থাকে, এবং ডিজিটাল যে ম্যানোমিটারগুলো বর্তমান সময়ে, সেগুলোতে সরাসরি রিডিং নেওয়ার যে ব্যবস্থা, সেখানে লোড সেলগুলোকে এইভাবে রিপ্লেস করতে হয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এখন বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে? তাহলে আজ এ পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যে ক্লাস ক্যাপ্টেন রয়েছে পঞ্চম পর্বের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটের A1 A2 B1 B2, তোমরা আমার মেসেঞ্জারে তোমাদের যে মেইল অ্যাড্রেস, পার্সোনাল মেইল অ্যাড্রেস বা মোবাইল নম্বর সহ তোমরা আমাকে নক দিও। আমি আমাদের ক্লাসের যে লেকচার শিটগুলো রয়েছে, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন,
এই স্লাইডগুলো তোমাদেরকে আমি মেইল করে দিতে পারবো এবং পরবর্তীতে তোমরা প্রত্যেকেই শেয়ার করে নিতে পারবা এবং তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে বাসায় ল্যাপটপে রেখে তোমরা এটা স্টাডি করতে পারবা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আগামী ক্লাসের শিডিউল তোমাদেরকে যথারীতি গ্রুপের মাধ্যমে জানায় দেওয়া হবে আর তোমরা সেই অনুযায়ী আগামী থেকে ক্লাসে অংশগ্রহণ করবা। আমি আবারও আরেকটা কথা বলে শেষ করছি যে তোমাদের অনেকেরই যাদের অভিযোগ রয়েছে যে রুটিন অনুযায়ী কেন ক্লাস হয় না বা রুটিন অনুযায়ী ক্লাস নিতে অনেকেরই সুবিধা। আসলে রুটিন অনুযায়ী চাইলেও সবসময় মেনটেন করা যায় না, যেহেতু অনলাইন ক্লাস তুমি এটা এখানে এই সুবিধাটা রয়েছে যে তুমি যখন খুশি এই ক্লাসটা করতে পারো, যেখানে খুশি বসে তুমি এই ক্লাসটা করতে পারো। শিডিউল অনুসারে দেখা যায় যে আমাদের অনেক কাজ থাকে, অফিসিয়াল কাজ থাকে এবং অন্যান্য পর্বের সাথেও আমাদের ক্লাস থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে এককভাবে তোমাদের ক্লাসটা মেনটেন করতে গিয়ে আবার এই যে এক একটা অনলাইন ক্লাস নিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই স্লাইডগুলো রেডি করতে হয়, সিলেবাসের সাথে যে বিষয়বস্তুগুলো এগুলো সমন্বয়ে রেখে প্রতিটা টপিক নির্বাচন করতে হয় এবং প্রতিটা লেকচার এর জন্য আলাদা করে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। সো এত কিছু করে অনেক সময় দেখা যায় যে শিডিউল টাইমটা মেনটেন করাটা কঠিন হয়ে যায়। আর যেহেতু করোনাকালীন সময় তোমরা বাইরেতেই রয়েছো, সবাই নিরাপদেই রয়েছো, আর অনলাইন সুবিধাটা এমন যে তুমি যেখানে খুশি যখন খুশি বসে এটা নিতে পারো, তোমাকে ওই সময় নিতে হবে এমন কোনো কথা নেই। আর অনলাইন ক্লাসের সময়গুলো আমার জানার মতো এমনভাবে দেওয়া হয় যাতে কারো নামাজের বা প্রার্থনার যাতে বিঘ্ন না ঘটে সেই জিনিসটা মাথায় রাখা হয়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে জি, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।